দেখো, আজকে আমরা বুদ্ধি পর্যন্ত যতটা পড়িয়ে এসেছি তার থেকে কিছু প্রশ্ন এবং সেই প্রশ্নগুলো কিভাবে করব, কোন দৃষ্টিভঙ্গিতে আমরা প্রশ্ন উত্তর করার চেষ্টা করব সেইগুলো ভাববো। কিছু প্রশ্ন আমি এনেছি ফ্ল্যাট টাইপ, যেগুলো পরীক্ষার মধ্যে আসে। আবার কিছু প্রশ্ন এনেছি যেখানে একটু ব্যাখ্যা এবং একটু বোঝার জায়গাও রয়েছে, সেগুলোও পরীক্ষাতে আসে বর্তমান সময়। তো ফার্স্ট যে প্রশ্নটা আমরা আসব, এখানে পরপর দুটো প্রশ্ন রয়েছে। একটা আছে, দেখো, বিখ্যাত বই প্রিন্সিপালস অফ সাইকোলজি, এই বইটি কে প্রকাশ করেছেন, মানে এই বইটির লেখক কে। অপশন রয়েছে, দেখো, চারটা: জেমস, উন্ড, ফ্রয়েড এবং ওয়াটসন। কিছু কিছু পরীক্ষাতে এই প্রশ্নগুলো এসে থাকে। তোমরা চ্যাটেও বলতে পারো, আর মাইক অন করে এক দুজন বলতেও পারো। চ্যাটে বললেই বেটার হবে। আচ্ছা, সচিন বলছে এ, বাকিদের কোনো মতামত এ সম্পর্কে? আচ্ছা, তনুশ্রী বলছে এ। হ্যাঁ, মোটামুটি আমরা বলতে পারি যে সবাই যে অ্যান্সার গুলো দিচ্ছে ঠিকই আছে। প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটি উইলিয়াম জেমসের লেখা। প্রিন্সিপাল অফ সাইকোলজি এই বইটি উইলিয়াম জেমসের লেখা। 1890s এই সময় বইটা লিখেছেন। এই বইতে উনি সেলফ, অর্থাৎ হিউম্যান সেলফ, নিজের সম্পর্কে যে ধারণা সেই সম্পর্কে উনি বলেছেন। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্নতে আসছি আমরা। বৃদ্ধি এক প্রকার ড্যাশ প্রক্রিয়া, এটা কিন্তু বোধ শক্তির প্রশ্ন। সামাজিক আছে, বৌদ্ধিক আছে, রাজনৈতিক আছে এবং জৈবিক আছে। হ্যাঁ, প্রত্যেকেরই অ্যান্সার পেয়েছি। দেখো, সামাজিক নয়, তার কারণ বৃদ্ধিতে কেবলমাত্র দৈহিক বিকাশ ঘটে থাকে, যেটা শারীরিক বিকাশ বা শারীরিক পরিবর্তন। তাই এখানে এ, বি এবং সি, এই চারটি যে অপশন রয়েছে, এই চারটি অপশনকে, সরি, এই তিনটি অপশনকে আমরা বাদ দেব এবং ডি, জৈবিক মানে দৈহিক যে বিষয়টা রয়েছে সেটাকে আমরা বৃদ্ধির মধ্যে আনতে পারি। তাহলে অপশন ডি কারেক্ট অ্যান্সার রয়েছে এখানে। এরপরে দেখো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ রয়েছে, বিকাশের প্রক্রিয়া। আগে যেটা করলাম কি, বৃদ্ধি ছিল, নেক্সট আসছে আমরা বিকাশ। বিকাশের প্রক্রিয়াটা কেমন? বিশেষ বিশেষ মানুষের জীবনে হয়, শিশুদের জীবনে হয়, প্রত্যেক মানুষের জীবনে হয়, আর প্রতিবন্ধী মানুষের জীবনে হয়। প্রত্যেকেরই অ্যান্সার পেয়েছি, প্রত্যেকেই ঠিক বলেছ যে বিকাশ যে প্রক্রিয়া, যখন পড়িয়েছিলাম তখন এটাই আমরা বলেছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো একটি মানুষের জীবনে দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, সামাজিক, মনস্তাত্ত্বিক যত ধরনের পরিবর্তন ঘটে প্রত্যেকটাকেই বিকাশ বলা হয়। যে শুধুমাত্র শিশুদের মধ্যে বিকাশ আসবে, শুধুমাত্র কোনো একটি বর্গের মানুষের মধ্যে বিকাশ আসবে, এমনটা কিন্তু নয়। তাহলে এটা অপশন সি তে আমরা যাব। প্রত্যেকেই ঠিক বলেছ যে প্রত্যেকটি মানুষের জীবনেই কিন্তু বিকাশ সংগঠিত হয়, কিন্তু ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, মানে যেটা আমরা ব্যক্তি বৈষম্য বলি, সেই অনুযায়ী বিকাশের যে স্তরগুলো, কারো 2 মাস আগে আসতে পারে, কারো 2 মাস পরে আসতে পারে। অর্থাৎ বয়স এবং তাদের যে ডিফারেন্স রয়েছে প্রত্যেকটা মানুষের মধ্যে, সেই ডিফারেন্সের উপর ভিত্তি করে বিকাশ কিছুটা কম বেশি হতে পারে, কিন্তু সবার জীবনেই হবে। তারপর আসছি আমরা, বহির্মুখিতা সর্বাপেক্ষা বেশি দেখা যায় কোন কালে? বহির্মুখিতা
একটা আছে প্রাপ্তবয়স্ক কালে, একটা আছে বাল্যকালে, বয়ঃসন্ধিকালে এবং উত্তর বাল্যকালে। বিভিন্ন লোক বিভিন্ন রকম অ্যান্সার দিচ্ছ দেখছি, কেউ সি দিচ্ছ, কেউ এ দিচ্ছ। আচ্ছা, আমি তোমাদের দুজনকে অপশন দিলাম, সচিনকে এবং আরেকজন, যে কোনো একজন বলে দুজন মাইক অন করো, পরবর্তীকালে আমরা অন্যদের আসবো। তোমরা সিটা কেন বলতে চাইছো? প্রথমে সচিন মাইক অন করো। হ্যাঁ স্যার, হ্যাঁ, সিটা বহির্মুখিতা। এখানে বলছি। হ্যাঁ, আচ্ছা বলো। বহির্মুখতা সর্বাপেক্ষা বেশি দেখা যায়। মানে বহির্মুখতা মানে কি, যেটা হুম আমরা বাইরের যে দৃষ্টিভঙ্গি, মানে নিজের যে কি বলবো, সে সময় কি যে পরিবর্তনগুলো লক্ষ্য করা যাচ্ছে হুম বাইরের হুম দিক থেকে, হুম সেই জন্য এটা তো বয়ঃসন্ধিকালেই তো সেটা সর্বাপেক্ষা দেখা যায়। আর প্রাপ্তবয়স্কে তো মানে কি আমি পুরোপুরি ম্যাচিউরড হয়ে গেছি, তাহলে সেক্ষেত্রে আমার কোনো বহির্মুখতা আশা করি দেখা যাবে না। আর প্রথম বাল্যকাল তো কোনো কথা হবে না, আর উত্তর বাল্যকালও হবে না। আচ্ছা, এরপরে আমি যে কোনো আরেকজনের কাছ থেকে, সুস্মিতা বলে একজন আছে দেখতে পাচ্ছি, সে একটু বলতে পারো। স্যার আমারও মনে হয় বয়ঃসন্ধিকালেই হবে, কেননা ওই বাইরের দিকে যে অ্যাট্রাকশনটা সেটা প্রাপ্তবয়স্ক কালে খুব একটা দেখা যায় না। আর প্রথম বাল্যকালও হবে না, উত্তর বাল্যকালও হবে না। আচ্ছা আচ্ছা, এবারে আমি এর এক্সপ্লেনেশনটাতে আসি। এটা আমাদেরকে কিন্তু উত্তর স্যার, বি বাল্যকালেই হতে যেতে পারে হবে। কি? হ্যাঁ, তার কারণ বহির্মুখিতা মানে বাইরের দিকে যাওয়ার প্রবণতা। বহির্মুখিতা মানে হচ্ছে বাইরের দিকে যাওয়ার প্রবণতা। তাহলে কোন বয়সের বাচ্চাদের মধ্যে এই বাইরের দিকে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে? অবশ্যই এটা বলবো আমরা 6 থেকে 12 বছর, এই যে সময়টা, এ সময় বাচ্চারা প্রচুর বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে। তোমরা একটু নিজেদের বাল্যকালের কথা বা ছোট বয়সের কথা মনে করো। মা বাবা একটু চোখের আড়াল হলেই কিন্তু আমরা বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, যে কোনো খেলা, এই সবে কিন্তু বেরিয়ে পড়তাম। এই যে এজটা, তখন আমরা ক্লাস হয়তো 5 6 এরকম কাছাকাছি সময়ে পড়তাম। এই সময়ে আমাদের বাইরের দিকে যাওয়ার প্রবণতাটা কিন্তু সবচাইতে বেশি থাকতো। আর যারা বয়ঃসন্ধিকাল বলছিলে, মানে যেটাকে আমরা কৈশোরকাল বলি, এই কৈশোরকালটা কেন হচ্ছে না? কৈশোরকালে আমাদের দৈহিক পরিবর্তন, মানসিক পরিবর্তন সব চাইতে বেশি ঘটছে, কিন্তু বাইরের দিকে মানে বন্ধু জগতের সঙ্গে মেশার থেকে আমরা বিপরীত লিঙ্গের প্রতি অ্যাট্রাকশন বেশি হই। তাহলে এখানে অবশ্যই তোমাদেরকে ডি অপশনটাতে যাওয়া উচিত, উত্তর বাল্যকাল। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে আমরা পরের প্রশ্নটাতে আসছি। একটু ওয়েট। দেখা যাচ্ছে সবার? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন আছে, কিন্তু কোশ্চেন গুলো একটু ভালো করে পড়ার বা বোঝার চেষ্টা করবে। বিকাশের কোন নীতি দ্বারা ব্যক্তি প্রকৃতি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়? এক আছে জটিলতার নীতি, দুই আছে ব্যক্তি স্বাতন্ত্র্যের নীতি, তিন আছে সামঞ্জস্যতার নীতি, চার আছে মিথস্ক্রিয়ার নীতি।
বিকাশের কোন নীতি দ্বারা ব্যক্তি প্রকৃতি অনুযায়ী নিয়ন্ত্রিত হয়? সচিনের উত্তর পেয়েছি বি, তারপর একটা উত্তর পেয়েছি সি, শিউলি পেলাম ডি, আচ্ছা তনুশ্রী পেলাম সি, সায়নী পেলাম বি। আচ্ছা দেখো বিভিন্ন জন বিভিন্ন রকমের উত্তর দিয়েছো। এই জায়গাটা যদি আমরা আসি দেখতে পাবো যে ব্যক্তির প্রকৃতি অনুযায়ী কিভাবে সে নিয়ন্ত্রিত হতে পারে, এই যে বিষয়টা আমরা যদি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স পড়ি সেখানে আমরা দেখতে পাই যে একটি মানুষ আরেকটি মানুষ থেকে টোটালি আলাদা, একটি মানুষ অন্য একটি মানুষ থেকে টোটালি আলাদা। তাহলে সেটার ক্ষেত্রে প্রকৃতির নিশ্চয়ই প্রভাব রয়েছে এবং পাশাপাশি তার বংশগতিরও প্রভাব রয়েছে। তাহলে বিকাশের ক্ষেত্রে যে ব্যক্তি প্রকৃতি অনুযায়ী নিয়ন্ত্রিত হবে এটা তার ব্যক্তি স্বাতন্ত্রতার নীতি দ্বারাই আমরা বুঝতে পারবো। এখানে বিকাশের মানে ব্যক্তির সঙ্গে প্রকৃতির সামঞ্জস্যতার তো কোনো সম্পর্ক আসছে না। একটি ব্যক্তি সে কতটা স্বতন্ত্র অন্যের থেকে সেই অনুযায়ী তার বিকাশ ঘটতে থাকবে। ঠিক আছে, এই অপশনটা আমরা বি কে নিয়ে চলবো। পরের যে প্রশ্ন দেখো, ইউনিফ্যাক্টর থিওরির প্রবক্তাকে আমরা পড়িয়েছি। দুই ধরনের মতবাদ ছিল বুদ্ধি তত্ত্বে, একটা প্রাচীন মতবাদ আর এক ছিল আধুনিক মতবাদ। এটা আধুনিক মতবাদের মধ্যে ছিল। আচ্ছা শিউলির উত্তর পেয়েছি সি। বাকিদের উত্তর এখনো পাইনি। সচিনের উত্তর পেয়েছি সি। আমি তো সাথে দিয়ে চলে এসেছি। তোর বাড়ি ছিল? হ্যালো, কয়েকজনের উত্তর পেলাম সি সি। আচ্ছা মোটামুটি প্রত্যেকেই উত্তর ঠিকই দিয়েছো, কারণ আমরা বুদ্ধির তত্ত্ব যখন পড়িয়েছিলাম বুদ্ধি সম্পর্কিত অনেকগুলো মতবাদ ছিল। যেটা একক উপাদান তত্ত্ব প্রথম দিন পড়িয়েছিলাম, ইউনিফ্যাক্টর থিওরি, এটাকে সিঙ্গেল ফ্যাক্টর শোনা থিওরি। যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না স্যার। শোনা যাচ্ছে না এখন? স্যার মাঝে মাঝে স্যার কেটে কেটে আসছে। আচ্ছা অনেক সময় স্যার মাঝখানে শোনা একটু যাচ্ছে। কেটে গেছে। এখন ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ দেখো আমরা প্রথম দিন যখন বুদ্ধি সম্পর্কিত তত্ত্ব পড়িয়েছিলাম তাতে যে স্থানের মতবাদটা পড়িয়েছিলাম যাকে একক উপাদান তত্ত্ব বা সিঙ্গেল ফ্যাক্টর থিওরি অথবা ইউনিফ্যাক্টর থিওরি বলা হয়। মানে এখানে সেই যে আমাদের মোনার্কি সিস্টেম প্রাচীন মতবাদ ছিল, মোনার্কি সিস্টেম প্রাচীন মতবাদ ছিল না, যেখানে আমরা জেনেছিলাম রাজা যেমন সবাইকে নিয়ন্ত্রণ করে প্রজাদেরকে, তেমনি কোনো একটি উপাদান বা এক ধরনের বুদ্ধি সমস্ত যে আমাদের কাজ তাকে প্রভাবিত করে। এই জন্যই বলেছিলাম দেখো কেউ যদি অঙ্কে ভালো হয় সে সাহিত্যেও ভালো হবে এই ফ্যাক্টর থিওরি অনুযায়ী। তাহলে ইউনিফ্যাক্টর থিওরির প্রবক্তা ছিল হচ্ছে স্টার্ন। ঠিক আছে, ইউনিফ্যাক্টর থিওরির প্রবক্তা ছিল স্টার্নের তত্ত্ব, এটা আমরা পড়েছি।
নেক্সট প্রশ্নে আমরা আসছি, কোন গ্রন্থে দেখো কোন গ্রন্থে মানসিক ক্ষমতা সম্পর্কে স্পিয়ারম্যান একটি নতুন তত্ত্ব দিয়েছিলেন? আমরা স্পিয়ারম্যানের তত্ত্বটা নিশ্চয়ই পড়েছি। চার্লস স্পিয়ারম্যান তিনি কোন গ্রন্থে তত্ত্বটি দিয়েছিলেন? কোন গ্রন্থে এই তত্ত্বটি দিয়েছিলেন? তো তত্ত্বটির নাম তোমরা প্রত্যেকেই জানো, যে দ্বি উপাদান তত্ত্ব, যেখানে আমরা একটা জেনারেল মেন্টাল এবিলিটি আর একটি স্পেশাল মেন্টাল এবিলিটি, দুই ধরনের বুদ্ধির কথা দেখেছিলাম। তো বইটির নাম হচ্ছে দ্য নেচার অফ ইন্টেলিজেন্স, এতে দিয়েছে। বিতে হিউম্যান অ্যাবিলিটি, তিনে অ্যাবিলিটি অফ ম্যান, এবং ডিতে ফ্রেম অফ মাইন্ড, দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স। কোন মানে কোন গ্রন্থে তার এই তত্ত্বটি দিয়েছিলেন? শোনা যাচ্ছে? আচ্ছা, একজনের উত্তর পেয়েছি, আনন্দ সি পেয়েছি। হ্যাঁ স্যার, সি হবে, অ্যাবিলিটি অফ ম্যান। বাকিদের উত্তরগুলো দেখি। আচ্ছা, প্রত্যেকেই সি উত্তরই দিচ্ছ। দেখো আমরা এর পরে কোনো একটা ক্লাসে এটা পড়িয়ে দেব, সমস্ত ধরনের যে গ্রন্থগুলো এবং তাদের যারা রাইটার ছিলেন এইটা সম্পর্কিত একটা ক্লাস আমি নেব, ঠিক আছে? সমস্ত গ্রন্থগুলো যেমন থেকে যায়। তো এই উত্তরটা প্রত্যেকেই ঠিক দিয়েছো। 1904 সালে অ্যাবিলিটি অফ ম্যান নামক যে গ্রন্থটি স্পিয়ারম্যান লিখেছিলেন, এবং সেই গ্রন্থেই কিন্তু দ্বিমতবাদ তত্ত্ব উনি দিয়েছিলেন। চার্লস স্পিয়ারম্যান দ্বি উপাদান তত্ত্ব 1904 সালে অ্যাবিলিটি অফ ম্যান এই গ্রন্থটির মধ্যে কিন্তু ওনার তত্ত্বটি দিয়েছিলেন। তারপরে এর আগের দিনেই পড়ানো হয়েছে গার্ডনারের তত্ত্ব অনুযায়ী নিজের মন, আচরণ নিয়ন্ত্রণ, নিজের শক্তি, নিজের দুর্বলতা ইত্যাদিকে বুঝতে পারা কোন বুদ্ধির অন্তর্গত? আচ্ছা, কিছুজন এ দিচ্ছ, এবারে কিছুজন বি দিচ্ছ। স্যার এটা ইংলিশ টার্মটা থাকলে ভালো হতো, কেন বাংলার বানানগুলো একটু আলাদা। একদম, আমিও এটার সঙ্গেই একমত। এই নিজের জায়গাতে সম্পর্কে মানে ইন্ট্রা ইন্ট্রা, আর যখন অন্যের সম্পর্কে জানবে ইন্টার। তো যেটা আন্ত মানে হচ্ছে একের সঙ্গে অন্যের, আর অন্ত মানে হচ্ছে নিজের, তাহলে এটা বিতে যাব, অন্তর ব্যক্তি। কেমন? এটা ইংলিশ টার্মের প্রশ্ন হলে অবশ্যই ভালো হতো। যে বই থেকে পেয়েছি সেই বইয়ে তো এখানে এইরকমই লেখা ছিল। তো এখানে বি উত্তরে আমরা যাব, বোঝাতে পারলাম? বি উত্তরে যাব, অন্ত মানে হচ্ছে নিজের। যদি কারো কোনো বলার থাকে বলতে পারো। স্যার আন্ত মানে তো নিজের হয়। আন্ত মানে নিজের হয় না, আন্ত ব্যক্তি আমি সবসময় না না না, ইন্ট্রা মানে হচ্ছে অন্ত, আর ইন্টার মানে আন্ত, এটুকু আমার জানা। তবে ভাষাগত ভুল হলে হতে পারে, একটু ইংলিশ কোশ্চেন দেখে নিবে। তবে যেটা বলছি আমার মনে হয় এটাতে এটা অন্তর, অন্তর না হ্যাঁ, হয়ে অন্ত হলে বোঝা যায়। অন্ত হলে আর মিস্টেক একটু দিয়েছে আর কি বই ওটা থেকে। তো সেই ইন্টার পার্সোনাল কি বললো না, ওটা থাকলে বুঝতে পারবে। এ হ্যাঁ এটার মধ্যে পার্থক্য থাকে, এ থাকে এটাতে যেটা থাকবে সেটা অ্যান্সার, আর এটা যেটা থাকবে না সেটা অ্যান্সার নয়। এটা মনে রাখবে, ইন্ট্রা, INTRA, ইন্ট্রা পার্সোনাল, এইটাতে আমরা যাব। ঠিক আছে, হয়তো ভাষাগত কারণে কিছুটা আর যদি প্রবলেম আর হয়েছে। এ যদি আর এ যদি না থাকে, মানে এটা যদি না থাকে সেটা উত্তর হবে না।
এটা থাকলে সেটা উত্তর হবে। এটা আচ্ছা, ইন্টারপার্সোনাল যেটা থাকবে। নেক্সট প্রশ্নতে আসছি। বুদ্ধি কথাটির দ্বারা কি বোঝানো হয়? এতে আছে শিখনের ক্ষমতা, বিতে বলছে সঙ্গতি বিধানের ক্ষমতা, তিনে বলছে বিমূর্ত বিষয় বোঝার ক্ষমতা, এবং চারে বলছে উপরিক্ত সবগুলি। প্রত্যেকেরই পেয়েছি। দেখো আমরা যখন বুদ্ধি পেয়েছিলাম প্রত্যেকেই ঠিক উত্তর ডি। তো আমরা যখন বুদ্ধি সম্পর্কিত তত্ত্ব পড়িয়েছিলাম, বুদ্ধির উপাদান সম্পর্কে আমরা বা বুদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে অনেকগুলো পয়েন্ট বলেছিলাম, 8টা 9টা পয়েন্ট পরপর বলেছিলাম। তার মধ্যে ছিল প্রবলেম সলভিং, প্ল্যানিং, ক্রিয়েটিভিটি, সেলফ অ্যাওয়ারনেস, ঠিক আছে। তারপরে আরো অন্যান্য যে অপশনগুলো আমরা বলেছিলাম। অর্থাৎ বুদ্ধি কোনো একটা বিষয় নয় যে আমি কোনো কিছু পরীক্ষাতে একটা ভূগোল পরীক্ষা দিলাম, ইতিহাস পরীক্ষা দিলাম, বাংলা দিলাম, ইংলিশ দিলাম, কোনো একটা পরীক্ষা দিলাম, সেখানে আমি 100তে 100 পেয়ে গেলাম মানে আমার বুদ্ধি। বুদ্ধি কোনো একটা ডাইমেনশন নয়, অনেকগুলো দিক। শিখনের ক্ষমতাও বুদ্ধি, কারো সঙ্গে মানিয়ে চলা, অ্যাডজাস্টমেন্ট, এটাও এক ধরনের বুদ্ধি। অর্থাৎ পাশাপাশি বিমূর্ত বিষয়, মূর্ত বিষয়কে তো বোঝাটা অবশ্যই, পাশাপাশি বিমূর্ত বিষয় যেগুলোকে আমরা টাচ করতে পারি না, আনটাচেবল থিংস যেগুলো, সেগুলো সম্পর্কে বোঝাটাও কিন্তু বুদ্ধির মধ্যে আসছে। তাহলে অবশ্যই এখানে অপশন ডিতে যাব, উপরিক্ত সবগুলোই। আমি তোমাদেরকে একটু সচেতন অর্থে বলে দেই যে কোনো অপশনে উপরিউক্ত সবগুলি থাকলেই কিন্তু যাবে না, ঠিক আছে। অবশ্যই বাকি অপশনগুলো পড়ে দেখবে। এটা অনেক বাচ্চার মধ্যে একটা ভুল ধারণা থাকে, উপরিউক্ত সবগুলি থাকলেই সেখানে তাদের মনটা চপ করে চলে যায়। এবং অ্যাসাসেন এবং রিজন যখন এক্সামে নেয় তখন এ এবং আর বোথ আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এই অপশনটা দেখেই সবাই ঝাঁপিয়ে পড়ে প্রথমে, কিন্তু এরকম নাও হতে পারে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। কেমন? তারপরের এবারে প্রশ্নতে আসছি আমরা। ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন। আমি যে জায়গাটা পড়িয়েছিলাম সেখান থেকেই প্রশ্ন কিন্তু দিয়েছি। ইন্টেলিজেন্স এর অর্থ হচ্ছে কি? অ্যাবিলিটি টু লার্ন, কোনো কিছুকে শিখার সামর্থ্য। এই মতবাদটা কে দিয়েছিলেন? প্রত্যেকেই ঠিকই বলছো, বাংকিং হাম বলে একজন ব্যক্তি ছিলেন, ঠিক আছে। লার্নিং যে অ্যাবিলিটি সেইটাকেই বলা হয়েছে কি? যে বুদ্ধি। বাকি মতবাদগুলো একটু মাথায় রাখবে। অলরাউন্ড থিঙ্কিং যে ক্যাপাসিটি বা মেন্টাল এফিসিয়েন্সি, এটা ভার্নল বলেছিল। তারপরে ক্যাপাসিটি টু লার্ন অর প্রফিট বাই এক্সপিরিয়েন্স, এরকম মতবাদ দিয়েছিলেন ডিয়ারবর্ন। অর্থাৎ কিছু কিছু পরিমাণ প্রশ্ন আসে, যখন আমরা পরীক্ষা দিতে যাব তখন দেখতে পাবো এই রকম কিছু কোটেশন তুলে দেয় পরীক্ষাতে। একটা কি দুটো প্রশ্ন এরকম কোটেশন তুলে দেওয়া থাকে, এই মতবাদটিকার, এই বক্তব্যটিকার, এই রকম অনেক প্রশ্ন আছে। তাই একটা প্রশ্ন দিয়ে রাখা হলো, ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু লার্ন। অর্থাৎ লার্নিং অ্যাবিলিটিকে ইন্টেলিজেন্স বা বুদ্ধি বলে কে আখ্যায়িত করেছেন? এখানে আমরা যাব অবশ্যই বাংকিম হাম, মনোবিদ বাংকিম হাম। নেক্সট প্রশ্নে যাচ্ছি। এই ধরনের প্রশ্নগুলো একটু এখন আসতে শুরু করেছে, সিটেট 11, 13, অর্থাৎ কি প্রশ্নটা লেন্দি হবে অনেক, কিন্তু প্রশ্নের মধ্যে কিচ্ছু নেই, প্রশ্নটাই খালি লেন্দি। আর অবশ্যই যখন এই ধরনের প্রশ্ন পড়বে, নয় আছে না হয় আছে, ভুল আছে না ঠিক আছে, এইটা একটু দেখার চেষ্টা করবে সব সময়। প্রশ্নটা দেখো, মানুষের বিকাশের সঙ্গে কোন কথাটি যুক্তিসঙ্গত? বয়ঃসন্ধিকাল পর্যন্ত বিকাশ ঘটে, বয়স্ক অবস্থা পর্যন্ত বিকাশ ঘটে,
সারা জীবন ধরে বিকাশ ঘটে, উপরে সবগুলি যুক্তি যথোপযুক্ত, উপরে সবগুলি ঠিক বলতে চাইছে। অপশন দিয়েছে দেখো, এতে দিয়েছে কেবলমাত্র এ অর্থাৎ বয়স সন্ধিকাল পর্যন্ত ঘটে, বিতে কেবলমাত্র টু অর্থাৎ বয়স্ক পর্যন্ত ঘটে, সিতে কেবলমাত্র থ্রি সারা জীবন ধরে ঘটে এবং ডিতে কোনোটিই নয়। তো এখানে কোনোটিই নয় এই অপশনটা দিয়েই কিন্তু আমাদেরকে একদম সহজ করে দিচ্ছে প্রশ্নটা। হ্যাঁ, প্রত্যেকেই ঠিক উত্তর দিয়েছো, কেবলমাত্র থ্রি, কারণ বিকাশ সারা জীবন ধরেই ঘটে। আমি পড়াতে গিয়ে তোমাদেরকে বলেছিলাম যে দেখবে কোনো বাচ্চাকে আমরা ছোটবেলায় বলে দেই ক্লাস 6, 7, 8, 9 যে তোর দ্বারা কিচ্ছু হবে না, এমনটা কিন্তু ভুল। কারণ মানুষ আজীবন পর্যন্ত শেখে। তোমরা কালিদাসের গল্প নিশ্চয়ই জানো, কালিদাসের গল্প যারা সংস্কৃত নিয়ে পড়াশুনো করেছো তারা জানো, আমি খুব একটা জানি না, তবে বন্ধুদের কাছে শুনেছি যেগুলো, যে একদম প্রথম জীবনের দিকে তিনি কিছুই জানতেন না, মূর্খ হয়তো ছিলেন। পরবর্তীকালে কিন্তু উনি একজন কত বিশিষ্ট সাহিত্যিকে পরিণত হয়েছেন, মহাকবিতে পরিণত হয়েছেন। তাহলে বুদ্ধি বা বিকাশ এই বিষয়গুলো একটা সময় পর্যন্ত স্থির নয়, কিন্তু বিশেষ করে বিকাশের ক্ষেত্রে আমরা বলবো আমৃত্যু পর্যন্ত। রবীন্দ্রনাথ তার মৃত্যু শয্যায় খাটে শুয়ে আছেন, সেই অবস্থায় কিন্তু শেষের কবিতার যে কাব্যগ্রন্থ নাকি একটা কাব্যগ্রন্থ নাকি রচনা আই থিঙ্ক সেটা কিন্তু লিখেছিলেন। উনি বলে যাচ্ছেন, ওনার যে স্টুডেন্টরা লিখে যাচ্ছেন। পরের প্রশ্নতে আছে, তাহলে এটা অপশন সিতে যাব, কেবলমাত্র থ্রি মানে সারা জীবন ধরে ঘটে, আমৃত্যু পর্যন্ত ঘটে। বিকাশের ক্ষেত্রে মানে ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি ভুল পদ্ধতি? ভাষা বিকাশের ক্ষেত্রে কোনটি ভুল পদ্ধতি? অপশনগুলো অনেক বড় আছে, ভালো করে পড়ার চেষ্টা করো। যে কোনো বিষয় সম্বন্ধে শিশুটিকে বাধা না দিয়ে আলোচনা করতে বলা। 2, তাদের নিজস্ব ভাষাকে ব্যবহারের মান্যতা না দেওয়া। 3 বা সি, কোনো পদক্ষেপ যা শিশুরা নেয় তার জেনে নেওয়া বা তাদের জেনে নেওয়া। ডি, ভাষা ব্যবহারের সুযোগ প্রকাশ করা। অনেকেই উত্তর দিয়ে তো দেখছি অবশ্যই ঠিক উত্তরটাই এখানে ভুল বলছে। কোনটা ভুল? তাহলে অবশ্যই নিজস্ব ভাষাকে ব্যবহারের মান্যতা না দেওয়া, সেক্ষেত্রেই কিন্তু বিকাশের ক্ষেত্রে এটা একটা ভুল পদ্ধতি হবে, যে মান্যতা দিতে হবে তবেই তো বিকাশ ঘটবে না। তাহলে ভাষা বিকাশের ক্ষেত্রে নিজস্ব ভাষাকে মান্যতা দিতে হবে, যেহেতু ভুল বলেছে তাই না দেওয়া এটাই ভুল। এই জন্য তোমাদেরকে বলা আমাকে যে অবশ্যই তোমরা যখন প্রশ্নটা পড়বে যে ঠিক না ভুল, হয় কি নয়, এগুলো লেখা থাকলেই প্রথমেই সেই জায়গাটা গোল করে দিবে। তোমাদের জন্য বলা, যখনই পরীক্ষার এরকম কোনো প্রশ্ন পড়বে ওই জায়গাটাকে তোমরা গোল করে দিবে, যে আমাকে ঠিক উত্তরটা চাইছে না ভুল উত্তরটা চাইছে, যুক্তিসঙ্গত চাইছে না যুক্তিসঙ্গত নয় চাইছে, এটা একটু দেখতে হবে। পরের প্রশ্ন আছে, বিকাশের অর্থ কেম? বিকাশের অর্থ কি? বিকাশ সম্পর্কে প্রচুর আমাদের প্রশ্ন পড়ে, সিটেট 2014তেও এই প্রশ্নটা এসেছিল। পরিবর্তনের ক্রমোন্নতির ধারাই কেবলমাত্র বিকাশ? প্রেষণার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা হচ্ছে বিকাশ? প্রেষণা এবং অভিজ্ঞতার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা? পরিপূর্ণতা এবং অভিজ্ঞতার ফলে পরিবর্তনের ক্রমোন্নতির ধারা। সিটের 2014 সালে এসেছে। ডেভেলপমেন্টের মিনিং কি? আচ্ছা আচ্ছা, আচ্ছা, চৈতালি উত্তর দিয়েছে সি, আর কিছুজন উত্তর দিয়েছে ডি দেখলাম। তো যারা সি উত্তর দিচ্ছ তাদের মধ্যে একজন আমি এই মুহূর্তে দেখতে পেলাম চৈতালি দিয়েছে। তো তার কাছ থেকে আমি জানতে চাইছি
আচ্ছা, তনুশ্রী বি বলছে, বি তো আসবো, কেন ব্যাপারটা জানবো। তো প্রথমে উত্তর দিয়েছে সি দেখলাম চৈতালি। চৈতালি তুমি একটু বলার চেষ্টা করো সিটা কেন আমরা নেব, বা তুমি কেন নিয়েছো। স্যার, এটা তো অভিজ্ঞতার মাধ্যমে আমরা আমাদের পরিবর্তন হচ্ছে, তাই। আচ্ছা, মোটামুটি বুঝলাম চৈতালির কথাটা, ঠিকই আছে, দেখছি। তারপরে আরেকজন বি বললে এই মুহূর্তে তনুশ্রী বর্মন বলে, তুমি বি কেন বলছো একটু শুনি। স্যার ডি হবে, স্যার ডি। এটা আচ্ছা, ডি ভুল করে হবে। একটা ডি। আচ্ছা, ডি কেন হ্যাঁ বলছো তোমার কাছ থেকে শুনি একটু। স্যার, বিকাশ তো বিকাশ তো মানে শেষ অবধি হয়, জন্ম থেকে হুম মৃত্যু পর্যন্ত যেহেতু। হুম তো ওটা তো হুম। পরিপূর্ণতা আমরা ধরতে পারি। আর বাকিটা হচ্ছে অভিজ্ঞতার ফলে যেটা পরিবর্তন হচ্ছে মানুষের। পরিপূর্ণতার অর্থ কি আমি বলেছিলাম পড়ার সময়, মনে আছে? ম্যাচুরেশন। ম্যাচুরেশন। ম্যাচুরেশনের ক্ষেত্রে কি সংজ্ঞা বলেছিলাম আমরা? একটা যে নির্দিষ্ট বয়স ক্রিয়াটি পর্যন্ত যেটা ঘটে থাকে, হ্যাঁ 18 বছর পর্যন্ত। স্বতঃস্ফূর্ত ভাবে হবে, স্বাভাবিক এবং স্বতঃস্ফূর্ত। সমস্ত বিকাশ কি স্বতঃস্ফূর্ত ভাবে হয়? সেখানে শিখন থাকে না? অবশ্যই শিখন থাকে। তাহলে এখানে পরিপূর্ণতা প্লাস অভিজ্ঞতাকে আমরা কিন্তু মেনে চলবো না। এখানে আমরা অবশ্যই মোটিভেশন এবং তার যে এক্সপিরিয়েন্স দুটোকেই নেব। বিকাশের ক্ষেত্রে মোটিভেশনটা অ্যাজ এ লার্নিং আর টিচিং এর মতো কাজ করছে, আর অভিজ্ঞতা অবশ্যই স্যার অভিজ্ঞতার স্যার স্যার এটা মানতে পারলাম না, মোটিভেশনের ফলে বিকাশ হয়, কিন্তু ম্যাচুরেশন তো বিকাশের একটি অংশ, তাই দেখে ডি দেখো করেছিলাম। দেখো 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 আমি কেন বলছি। মোটিভেশন থাকলে কি আমার বিকাশ হয়ে যাবে? দেখো, বিকাশ মানে কি, তুমি কেমন বিকাশ বলছো? যে শুধুমাত্র গা হাত পায়ে বাড়াটাকে বিকাশ বলি আমরা? না, সামাজিক, শারীরিক, মানসিক, প্রাক্ষবিক, অবশ্যই। কগনিটিভ, মানে তাহলে সবটাই এই মিলেই বিকাশ। মোটিভেশন, এই মোটিভেশনের মধ্যে কিছুটা হলেও হয় বাহ্যিক বা আভ্যন্তরীণ, কিছুটা হলেও শিখনের ব্যাপার জড়িয়ে নেই? অবশ্যই জড়িয়ে রয়েছে। মোটিভেশনের সঙ্গে অবশ্যই শিখনের ব্যাপার জড়িয়ে রয়েছে। আমাদের একদম লাস্ট একটা টপিকই আছে, প্রেরণা এবং শিখন পড়াবো, একদম লাস্ট টপিকে আছে। তাহলে অবশ্যই আমরা মানতেই হবে যে শিখনের সঙ্গে বিকাশ জড়িত, এবং বিকাশের সঙ্গে কিন্তু মোটিভেশন কিছুটা হলেও যুক্ত থাকবে। কারণ শুধুমাত্র হাতে পায়ে বাড়া নয়, তার মানসিক, তার প্রাক্ষবিক, তার সামাজিক সমস্ত ধরনের বিকাশ রয়েছে। অবশ্যই আমরা এখানে প্রেষণাকে ধরবো, ছাড়বো না। কেমন বোঝাতে পারলাম? এবারে আসছি পরের প্রশ্নতে, কল্পনার বিকাশে কোনটি গুরুত্বপূর্ণ? কল্পনার বিকাশে মানে আমাদের যে কল্পনা শক্তি রয়েছে বা তার বিকাশের ক্ষেত্রে কে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ? জ্ঞানেন্দ্রিয়কে প্রশিক্ষিত করতে হবে, গল্প সংক্ষেপে বলতে হবে, সৃজনশীল চিন্তাধারার বিকাশের দিকে মনোযোগ দিতে হবে, উপরের সমস্ত কার্যাবলীগুলি? এ, বি, সি এবং ডি। আচ্ছা, উত্তর পাচ্ছি। আচ্ছা, আবুল আনসারিনা হাসানকে একটা নাম দেখলাম, তো তুমি সি বলছো বাবা, কেন বলছো একটু জানতে পারি? স্যার, বলছিলাম কল্পনাটা তো বেসিক্যালি সৃজনশীল চিন্তাধারার সঙ্গেই জড়িত, তাই বললাম। আচ্ছা, ছোট করে কোনো গল্পকে বলাটা কি কল্পনার সঙ্গে সম্পর্কিত নয়? একটা স্যারের কাছে উপন্যাস শুনলাম, তাকে আমি যদি 2 লাইনে কি 10 লাইনে একটা বাচ্চাকে বুঝাতে হয়, তাহলে আমাকে গল্পটা কল্পনা করে আনতে হবে না?
অবশ্যই এখানে যারা উত্তর অপশনে ডি করেছো উপরিক্ত সমস্ত কার্যাবলীগুলি অবশ্যই ওটাই আমরা ঠিক মেনেও নেব এবং এটাকে সিটেড অ্যান্সার হিসাবেও মেনেছে। তার কারণ গল্পকে ছোট্ট করে বলা এটাও একটা কল্পনার সঙ্গেই সম্পর্কিত। আমি একটা কথা সবসময় বলি আমার যারা স্টুডেন্ট রয়েছে, গল্প বলতে শেখো, তবেই কিন্তু তোমার সমস্ত ধরনের বিকাশ ঘটবে। গল্প বলতে পারাটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটা বিষয় পড়লাম, দেখি আমি কত সুন্দর করে নামাতে পারি সেটাকে। তো এখানে জ্ঞানেন্দ্রিয়কে প্রশিক্ষণ করাটা প্লাস গল্প বলা এবং সৃজনশীল চিন্তাধারা, এই তিনটে অপশনই কিন্তু কল্পনার সঙ্গে যুক্ত রয়েছে কল্পনা শক্তিকে বিকাশ ঘটাতে গেলে। এই যে জ্ঞানেন্দ্রিয়কে প্রশিক্ষিত করা মানে এখানে তোমাকে বিভিন্ন রকম ভাবে নিজের যে চিন্তন ক্ষমতা সেটা বাড়ানোর চেষ্টা করো। যেমন আমরা ধ্যান করি না, ধ্যানের মাধ্যমে একাগ্রতা সৃষ্টি করার চেষ্টা করি, তো এখানে প্রশিক্ষণ করা মানে তোমার যে ধ্যান বলো বা এই সমস্ত কার্যাবলীর দ্বারা নিজে যে চিন্তন ক্ষমতা তাকে না বিকাশ করতে পারলে আমরা কল্পনা কখনো করতে পারবো? তাহলে এখানে সবগুলোই অ্যান্সার হিসাবে হবে। তারপরে আসছি, রাজস্থান টেটে প্রশ্নটি পড়েছিল, নিচের কোন বক্তব্যটি বিকাশ এবং শিখন সম্পর্কে সম্পর্ককে ভালোভাবে প্রকাশ করে? বিকাশ হলো শিখনের থেকে স্বাধীন প্রক্রিয়া, বিকাশকে প্রভাবিত করে শিখন, শিখন ও বিকাশ পরস্পরের পরিপূরক, শিখন এবং বিকাশ জটিল পদ্ধতিতে নিজেদের মধ্যে সম্পর্কিত। অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। আচ্ছা, একজনের উত্তর পেলাম, বাকিদের? সায়নী উত্তর পেলাম, আর একদম ঠিক প্রত্যেকেরই উত্তর পেয়েছি, প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছো। বিকাশ হলো শিখনের থেকে স্বাধীন প্রক্রিয়া, কখনোই নয়, পরস্পর সম্পর্কযুক্ত রয়েছে। বিকাশকে প্রভাবিত করে শিখন, অবশ্যই শিখনকেও প্রভাবিত করবে বিকাশ, তাহলে সেই বিষয়টা দেয়নি। একে অপরের পরিপূরক, অবশ্যই এটাও করা যেতে পারত, কিন্তু পরের অপশনটা দেখো, শিখন এবং বিকাশ জটিল পদ্ধতিতে সম্পর্কিত, মানে অবশ্যই তাদের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এবং সেটা কিন্তু কোন রকম একদম সরল সম্পর্কের মতো নয় যে শুধু শিখন হলেই তার বিকাশ ঘটে যাবে, বিকাশ ঘটলে তার শিখন ভালো হয়ে যাবে। এর কিছু উপাদান তার কিছু উপাদান পরস্পরের সঙ্গে একটা জটিল সম্পর্কে আবদ্ধ রয়েছে। তারপরে দেখো, ইউপি টেট থেকে 2014 সালে একটি প্রশ্ন পড়েছে, বংশগতি সম্পর্কিত বিষয়টা রয়েছে, সত্য নয়, অবশ্যই নয়টাকে আগে গোল করবে, মানে মিথ্যা কোনটা চাইছে। অপশন এ তে বংশগতি হলো বিভিন্ন সংলক্ষণগুলির পিতামাতা থেকে দত্তকের মধ্যে সঞ্চালন। তারপরে বলছে বিকাশ হলো পরিবেশ এবং অর্থানুসার সমূহের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফল। তারপরে বংশগতি হলো পিতামাতা থেকে দত্তকের মধ্যে দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্যের সঞ্চালন। আর দিতে হচ্ছে উপরের কোনোটিই নয়। এই প্রশ্নটা খুব সুন্দর দিয়েছে। স্যার I এখানে think বি C, sir. অপশনে অর্থানুসন্ধান কি বুঝিয়েছে? মানে যেটাকে আমরা অর্থানুসমূহের বলছি, এটা একটার সঙ্গে আরেকটা যুক্ত রয়েছে, তার ফলাফলগুলো, তার অর্থগুলো, মানে বিকাশ, পরিবেশ এবং অর্থানুসমূহ এগুলো পরস্পরের সঙ্গে মিথস্ক্রিয়ার মধ্যে যুক্ত রয়েছে কি, এইটা বোঝানোর চেষ্টা চাইছে। আর কিছু লোক ডি উত্তর দিচ্ছ দেখলাম, কিন্তু এখানে মধ্যে কি হতে পারে অপশন সিটা? কি সুস্মিতা কি বলছো বলো?
এটা কি স্যার সি হবে? কেননা অবশ্যই বংশ অবশ্যই। দত্তক পুত্র মানে কি? অন্যজনের কাছ থেকে নেওয়া। তাহলে তার যে বংশগতি কখনোই দত্তক পুত্রের মধ্যে তার দৈহিক এবং মানসিক বৈশিষ্ট্য সঞ্চালন হতে পারে না। মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্য কখনোই দত্তক পুত্রের মধ্যে যেতে পারে না। স্যার কোনো বৈশিষ্ট্যটাই তো মনে হচ্ছে না এখানে। আর ওপরে না এতেও দত্তক আছে। আর না, এখানে কিন্তু সংলক্ষণ গুলো আছে। মানে তুমি যদি কোনো একটা ছেলেকে দত্তক নাও, আস্তে আস্তে তার মধ্যে তোমাদেরকে দেখে দেখে অনেক কিছু শিখতে পেরে যাবে সে, কিন্তু কখনোই তোমার দৈহিক এবং তোমার মানসিক যে দিকগুলো, যেগুলো তোমার বংশগতি থেকে পাচ্ছে, তোমার উত্তরসূরি, সেটা দত্তক পুত্রে কখনো যাবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। যদি না ক্লিয়ার হয় অবশ্যই বলবে। একজন মানুষ বা একটি পিতামাতা যদি করে দত্তক পুত্র নেয়, পিতামাতার দৈহিক গড়নের সঙ্গে দত্তক পুত্রের দৈহিক গড়ন কি কোনো সমান হতে পারে না, কারণ বংশগতির সঙ্গে সম্পর্কিত। তাহলে এখানে যেহেতু ভুল আর বলছে, স্যার বিতে হ্যাঁ বিতে অর্থানু সমূহ বলেছে, অর্থানু সমূহ মানে কি? এখানে আমারও মনে হচ্ছে এটাকে বংশগতি ভেবে নিতে হবে। অর্থানুসম্মানে ইংলিশ টার্মটা দেখলে হয়তো একটু বুঝতে পারতাম। তো বিকাশের সঙ্গে পরিবেশও সম্পর্কযুক্ত, এবং অর্থানুসম্মূহ মানে এটাকে আমরা মেনে চলতে পারি বংশগতি। তবে যখন বললে আমি একটু এটা দেখে রাখবো, কেমন, এটা সম্পর্কে একটু দেখে রাখবো। স্যার অর্থানুসম্মূহের এটা কি অর্থ বলো। মানে অর্থনৈতিক পরিবেশ, যেমন বাবা মার থেকে টাকা পয়সা, এই ব্যাপার কিছু? না না না, আমার মনে এটাই হচ্ছে মনে হচ্ছে। বংশগতি। আমার মনে হচ্ছে বংশগতি। আচ্ছা, এটা জেনে রাখবো, এর পরের ক্লাসে আমি তোমার এটা সম্পর্কে প্রথমে ডিসকাস করে দেবো, এই অর্থানুসম্মূহের যে মিনিংটা কি বলতে চাইছে, কেমন। আর এর এর অ্যান্সার কি ইউপিটেড সি নিয়েছে? উত্তর কিন্তু রিপিটেড সি হিসাবে নিয়েছে এটাকে, কারণ এটা আমরা দেখেই বুঝতে পারছি কখনোই একটি পিতামাতা থেকে দত্তক পুত্রে তার দৈহিক সংগঠন, তার মানসিক যে ব্যাপারগুলো ট্রান্সফার হতে পারে না, কখনোই ট্রান্সফার হতে পারে না। এটা তো আমরা স্যার জানি। মানসিকটা কি স্যার হতে পারে না? কি করে মানসিক হতে পারে বলো, অপশন হিসাবে বোঝানোর চেষ্টা করো। অবশ্যই তোমার অপশনকেও গুরুত্ব দেবো, কেন দেব না, যদি তুমি তার আচ্ছা, সঠিক দৈহিকটা এক্সপ্লেনেশন তো দিতে পারো। হ্যাঁ হ্যাঁ স্যার, দৈহিকটা তো ঠিক আছে, কিন্তু মানসিক তো হতেই পারে তাদের সাথে থাকতে এখন থাকতে একটা কথা, এখন একটা কথা তোমাকে বলে রাখছি, যদি না, জিনের ব্যাপারটা আসবে না, মানসিক আসবে কি করে? এবার দেখে দেখে কিছুটা শিখবে। সেটাকেই তো আমরা সংলক্ষণের মধ্যে, ইনস্টিংক্টের মধ্যে ফেলে দেবো। ওই জন্যই তো সংলক্ষণগুলো তার মধ্যে সঞ্চারিত হবে। মানে এটা তো ঠিকই আছে, সত্য নয় চাইছে। তাহলে দেখো, মানসিক বৈশিষ্ট্য মানে ধরো তাদের যে চিন্তা ভাবনাগুলো, আমি নিজে লক্ষ্য করেছি যে দত্তক পুত্র, আমি কাউকে ছোট বা বড় করছি না, এমন এক জায়গা থেকে এনেছে, তারা যে মেন্টালিটির, যে ধরনের, সেই রকম কিন্তু এই বাড়িতে আচরণ এখন পর্যন্ত করছে। অর্থাৎ পরিবেশ তার ওই বৈশিষ্ট্যগুলোকে এখনো চাপা দিতে পারছে না। আমি নিজে লক্ষ্য করেছি আমাদের পাড়াতে, তাই বললাম। আমাদেরই একজন পাড়ার কাকিমা, তার সন্তান না হওয়ার জন্য সে একটি মেয়েকে দত্তক নিয়েছে, এবং যে জায়গা থেকে নিয়েছে, কারণ নর্মালি ক্ষেত্রে গরিব মানুষ তো কখনোই কোনো একটি অনাথ আশ্রম থেকে সমস্ত কাগজপত্র এইসবগুলো তো নেওয়া সম্ভব নয়, তারা এমন একটি জায়গা থেকে নিয়েছে, তাদের যে মেন্টাল, যে মেন্টালিটি বলা উচিত, আমি দেখতে পাচ্ছি মেয়েটার মধ্যে, মেয়েটা ধরো এখন প্রায় আমার বাচ্চাটার সঙ্গেই বয়স, তাদের প্রায় ধরো কত হবে 6-7 বছরের মধ্যে, কিন্তু তার যে বিহেভিয়ার গুলো দেখছি ওই কাকিমা বা ওই কাকুর সঙ্গে মিল খাচ্ছে না, কখনোই মিল খাবে না। ঠিক আছে, তো কখনোই দত্তক পুত্রের মধ্যে এই বিষয়গুলো ট্রান্সফার হয় না। আর অপশন বিটা আমি তোমাদের জন্য বললে, অপশন বিটা তো অবশ্যই বিকাশের সঙ্গে সম্পর্কিত। ওই যে অর্থানুসম্মূহের এই টার্মটার মিনিংটা আমি একটু জেনে বলবো, কেমন।
আমার মনে হচ্ছে তুমি বংশগতি হিসাবে মেনে চলতে পারো, পরবর্তীকালে দেখবো। এরপরে দেখো সিটেটে 2014 সালে ফেব্রুয়ারিতে পড়েছে, এরকম প্রশ্ন কিন্তু এখন আসছে। এগুলোকে পেডাগজিক্যাল কোয়েশ্চেন বলা হয়। একটা শিক্ষক, মানে তুমি হয়তো শিক্ষক হয়েছো একটা কোনো স্কুলের, দেখতে পাচ্ছ একটা বাচ্চাকে কোনো একটা বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র এইসব আঁকতে দিয়েছো, সে সেটা আঁকতে পারছে না, সমস্যায় পড়ছে। তারপরে তুমি মনে করো আচ্ছা একে অন্য কিছু আঁকতে দেই, তখন তুমি সেই শিক্ষার্থীকে একটা অন্য শেপ আঁকতে, এখানে ডায়মন্ড আঁকতে অসুবিধার সম্মুখীন হবে, এটা তুমি ধারণা করে নিচ্ছ। তাহলে কোন নীতির ভিত্তিতে তুমি এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছো? কোন নীতির কে অনুসরণ করে তুমি এরকম সিদ্ধান্তে উপনীত হয়েছো? অপশন এ কি হল স্যার? আচ্ছা প্রত্যেকে ইসে উত্তর দাও, মেসেজে উত্তর দাও। আচ্ছা কেউ একজন বি দিচ্ছে, কেউ একজন সি দিচ্ছে, আসছে, বাকিদের উত্তরগুলো একটু শোনার চেষ্টা করি। হ্যাঁ মোটামুটি প্রত্যেকেই উত্তর ঠিক দিয়েছো, একজন দেখলাম বি দিয়েছো। যে বি দিয়েছো তাকে আমি বলতে চাই, আমরা যে নীতি সমূহগুলো পড়েছিলাম বিকাশের ক্ষেত্রে, সেখানে একটা আমরা অবশ্যই দেখেছিলাম অর্ডারলি, এটা ক্রমানুযায়ী ছিল। মানে একটা জিনিসের সঙ্গে আরেকটা জিনিস ক্রমানুযায়ী হতে হয়। মানে তুমি কোনো একটা বাচ্চাকে যদি তার বয়স যোগ বিয়োগ করার, তাকে একটা বড় দেখে ভাগ দিয়ে দাও এবং পরবর্তীকালে আবার একটা ভাগ দেওয়ার চেষ্টা করো, সে পারবে না। এটা তুমি অটোমেটিক বুঝতে পারবে। এটা হচ্ছে ক্রম পর্যায়গত নীতি। অর্থাৎ একটা বিকাশের পর্যায় ঘটার পরে আরেকটা বিকাশের পর্যায় ঘটবে, কখনোই একটার সঙ্গে একটা মার্জ, মানে একসঙ্গে দুটো পর্যায় কখনোই ঘটবে না। অর্থাৎ সে যে পর্যায়ে রয়েছে, সে আকৃতিগত, আকারগত, আয়তনগত, তার মধ্যে এখনো বিকাশ ঘটেনি। তা নিশ্চয়ই আয়তনগত যাই প্রশ্ন দেই না কেন, সে কিন্তু পারবে না। বোঝাতে পারলাম? ওই বাচ্চাটি বিকাশের যে পর্যায়ে রয়েছে, তার মধ্যে এখনো আকৃতিগত যে বিকাশ, সেই ঘটনাটি ঘটেনি, যার জন্য আকৃতিগত যাই প্রশ্ন দেই না কেন সে পারবে না। এইটা আমাদের একটা সিদ্ধান্তে উপনীত হয়ে যাব আমরা। এটা কোন নীতি দ্বারা? এটা 2 নম্বরে পড়েছিলাম, অর্ডারলি, অর্থাৎ ক্রমানুযায়ী। একটা নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট রকমেরই কাজ করবে বাচ্চাটা। আমরা এটা এর আগের দিন কিন্তু পড়েছিলাম, মানে একদম প্রথম ক্লাসে এটা পড়েছিলাম। তাহলে অপশন সি কে বলবো, বিকাশ ক্রমপর্যায়গত প্রক্রিয়াকে অনুসরণ করে ঘটে। খালি মনে রাখবো নির্দিষ্ট বয়সের বাচ্চারা নির্দিষ্ট কিছু কাজ করবে ওই বয়স অনুযায়ী। এবারে তুমি বলবে স্যার আমরা তো 3 ইডিয়টস এ দেখেছি রানচের দাস, শ্যামল দাস চাঞ্চান নাকি সে ক্লাস 4 না 5 এ পড়তো, সে 9 এর অঙ্ক পারতো নাকি একটা সামথিং, মনে করতে পারছি না, সে তো পাচ্ছিল। এগুলো এক্সেপশনাল, এগুলো এক্সেপশনাল। কিন্তু সাধারণ অর্থে কোনো একটি কাজ যে বয়সের, সে বয়সের ব্যক্তিই পারবে, সে বয়সের শিশুই পারবে। অর্থাৎ একটি বয়সের সঙ্গে একটি কাজ তাই পারবে, পরবর্তী বয়সে সে অন্য কাজ করতে পারবে, অর্থাৎ নির্দিষ্ট ক্রম অনুযায়ী কিন্তু চলবে। তারপরে দেখো শিশুরা সেই পরিবেশে শিখতে পারে যেখানে কেমন হয়, ইউপিটেট 2015 সালে পড়েছিল এপ্রিলে, যেখানে তার অভিজ্ঞতা অনুভূতিকে ভাগ করে নিতে পারে, যেখানে তারা খেলার সুযোগ পায়, যেখানে তারা বন্ধু তৈরি করার সুযোগ পায়, যেখানে কঠোর শৃঙ্খলা রয়েছে। অপশন এ বলছো কেউ? অপশন এ, অপশন এ। প্রত্যেকেই কম বেশি ঠিক বলেছো, যারা যারা দিয়েছো প্রত্যেকেই ঠিক বলেছো যে কোন একটা শিশু যে পরিবেশে শিখবে কোনো কিছু, সেই পরিবেশটা কিন্তু তার নিজের হতে হবে। অর্থাৎ তার অভিজ্ঞতা
এবং সেই পরিবেশ থেকে কি অনুভূতি পাচ্ছে সেগুলোকে কিন্তু সে অনুসরণ করেই কিন্তু শিখতে পারে। তাহলে অবশ্যই যেখানে তারা তাদের অভিজ্ঞতা এবং অনুভূতিকে ভাগ করতে পারে, সংমিশ্রণ করতে পারে, অনুভূতিকে কাজে লাগাতে পারে, সেই জায়গাতেই সে কিন্তু শিখতে পারবে। বাকিগুলো নিশ্চয়ই শুধু খেলাধুলোর সুযোগ পেলেই সে সবকিছু শিখতে পারবে এমন নয়, বন্ধু তৈরি করার সুযোগ পেলেই সে সমস্ত কিছু শিখতে পারবে এমনটা নয়। আর কঠোর নিয়ম শৃঙ্খলায় কিন্তু বাচ্চারা শিখতে পারে না বলে আমরা কিন্তু মেনে নেব। তারপরে যে প্রশ্নটা রয়েছে, আমরা অবশ্যই পড়িয়েছি বুদ্ধির তত্ত্বে যে একটা হচ্ছে সাধারণ বুদ্ধি, একটা হচ্ছে বিশেষ বুদ্ধি। একটু আগেই বলছিলাম এখানে জি মিনস জেনারেল অ্যাবিলিটি বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি, আর এস মিনস স্পেসিফিক মেন্টাল অ্যাবিলিটি। কার তত্ত্বে বলা আছে? এটা 2011 সালের পিটেট অর্থাৎ প্রাইমারি টেটে কিন্তু পড়েছিল। আণবিক স্তর আণবিক তত্ত্ব, গিলফোর্ডের বুদ্ধিমত্তার তত্ত্ব, স্পিয়ারম্যানের তত্ত্ব আর গার্ডনারের তত্ত্ব। একজনের উত্তর পেলাম খালি। সবাই তো উত্তর দিয়েছে। আচ্ছা আচ্ছা, অপশন সি দেখলাম উত্তর হিসাবে সবাই ঠিক করেছো। অবশ্যই, তার কারণ আমরা যখন বুদ্ধির তত্ত্ব স্পিয়ারম্যানের পড়েছিলাম তখন আমরা দেখেইছি দ্বিউপাদান তত্ত্ব 1904 সালে দিয়েছিলেন এবং সেখানে দুই ধরনের বুদ্ধির কথা বলেছিলেন, জেনারেল ফ্যাক্টর আর স্পেসিফিক ফ্যাক্টর, অর্থাৎ জেনারেল অ্যাবিলিটি বা জেনারেল মেন্টাল অ্যাবিলিটি এবং যেটা তোমার স্পেশাল মেন্টাল অ্যাবিলিটি যেটা ছিল, এই দুটোকেই নিয়ে কিন্তু তিনি চলেছিলেন। তো অবশ্যই এখানে স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব 1904 সালে, টু ফ্যাক্টর থিওরি, এটাকে ইলেকট্রিক থিওরিও বলে। হ্যাঁ, কোন থিওরিকে কি বলে এটা একদিন লিখিয়ে দেব, বসে বসে লিখিয়ে দেব, তোমরা লিখে নিবে। স্যার হ্যাঁ বলো সুস্মিতা, বলো। বলছি ওই আণবিক তত্ত্বটা কি ওই থমসনের বাছাই তত্ত্বর মতো? দেখো এগুলো বিভিন্ন রকমের নাম রয়েছে, প্রত্যেকটা তত্ত্ব তার আরো অন্যান্য রকম নাম রয়েছে। তো এই আণবিক তত্ত্বটা এই মুহূর্তে আমার ঠিক মাথায় আসছে না যে কার তত্ত্ব, একটু আমি জেনে বলবো কেমন। তবে অ্যাটমিক তত্ত্ব আমার যতটা মনে হচ্ছে থর্নডাইকের হওয়ার কথা, ঠিক আছে, আমার যতটুকু মনে পড়ছে থর্নডাইকেরই অ্যাটমিক তত্ত্ব ছিল, যেটাকে আমরা মাল্টিপল ফ্যাক্টর থিওরি বা এটা পড়িয়েছি আগের ক্লাসেই, সেটাকেই অবশ্যই বলবো। আণবিক কিন্তু আমি তো পারমাণবিক একই মিনিং লিখছ, হয়তো বুঝতে পারলে, আণবিক তত্ত্বটাকে তুমি পারমাণবিক তত্ত্ব বলেই মানে নিবে। এটা থর্নডাইকের, হয়তো ইংলিশ টার্ম হলে বেটার হতো, তখন লেখাই থাকতো হয়তো। এটাকে অ্যাটমিক থিওরি যদি বলে তাহলে মনে রাখবো যে এটা যে থর্নডাইকের তত্ত্ব, দলগত বহু উপাদান তত্ত্ব ছিল না থর্নডাইকের, পড়িয়েছি সেই তত্ত্বটা, সেটাকে পারমাণবিক তত্ত্ব হিসাবে আমি বলেছিলাম। তো সেটাকেই আণবিক বলা যেতে পারে আমার যতটুকু মনে হচ্ছে। অবশ্যই ওটাই করবে। হ্যাঁ, থর্নডাইকের আণবিক তত্ত্ব। আচ্ছা আর স্যার। গার্ডনারের তত্ত্ব জানো নিশ্চয়ই, আগের দিন পড়ানো হয়েছে, 7টা 8টা 9টা, ঠিক আছে, 8টা হিসাবে আমরা মানবো। আর স্পিয়ারম্যান তো বললাম, গিলফোর্ডের তত্ত্ব মানে যে 3টা মাত্রা, কার্যগত প্রক্রিয়াগত, বিষয়বস্তুগত আর ফলাফলগত। অবশ্যই এগুলো আমাদের পড়া হয়েছে, পড়ার মধ্যেই রয়েছে আমাদের সব প্রশ্ন। তারপরে দেখো শিশু মনস্তত্ত্বের উপর নির্ভর করে কোন বক্তব্যটি সঠিক, আবার প্রশ্ন দেখো সঠিক বলছে, আলাদা। এতে আছে সমস্ত শিশু হলো হোমোজিনিয়াস, কিছু শিশু হলো হোমোজিনিয়াস। অপর্ণা একটু মাইকটা বন্ধ করবে গো। কিছু শিশু হচ্ছে আলাদা আর প্রত্যেক শিশুই হচ্ছে আলাদা। অনেকেই ডি উত্তর দিয়েছে, অবশ্যই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, প্রত্যেকটা তোমরা প্রত্যেকে আছো, প্রত্যেকের মতবাদ আলাদা, প্রত্যেকের বোঝার ধরন আলাদা, তাহলে প্রত্যেকটি শিশু হচ্ছে আলাদা। হেটেরোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স, হোমোজেনিয়াস মানে একই রকম, হেটেরোজেনিয়াস মানে আলাদা।
তো অবশ্যই প্রত্যেকটি শিশুই এক একটি ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। এই জন্যেই তোমরা 112, 15, 20 জনের মতো রয়েছো, প্রত্যেকেই নিজেদের মতো যে ধ্যান ধারণা মতবাদ দিচ্ছ, তাই এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে মোটামুটি একটা সবাইকে নিয়ে চলা যাবে এমন বিষয়গুলোই করতে হবে আমাদেরকে। এরপরে যেটা আসছি, সিটেট 2014 সালে পড়েছে, এই রকম প্রশ্ন কিন্তু এখন প্রচুর পরিমাণে দিচ্ছে, অর্থাৎ সাজানো, এলোমেলো দেওয়া থাকবে, সেগুলোকে সাজাতে হবে সিকোয়েন্সিয়ালি। বলছে বিকাশের ক্ষেত্রে কোনটি সঠিক ক্রম? শিশুকাল, বয়ঃসন্ধিকাল, শৈশবকাল, প্রাপ্তবয়স্ককাল। শৈশবকাল, বাল্যকাল, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল। শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, প্রাপ্তবয়স্ককাল, শিশুকাল। শৈশবকাল, বয়ঃসন্ধিকাল, বাল্যকাল। হ্যাঁ, প্রত্যেকেই মোটামুটি ঠিক উত্তর দিয়েছো। এটা আমাদের ফার্স্ট ক্লাসে পড়ানো হয়েছিল যে বিকাশের স্তরগুলোকে প্রধানত 4টা পার্টে ভাগ করা হয়, তবে 5টা অনেকে ধরে। জন্মের আগে যেটা, অর্থাৎ যবে থেকে জাইগট ক্রিয়েট হলো তবে থেকে জন্মের আগে পর্যন্ত বয়সটাকে প্রিন্যাটাল স্টেজ বলা হয়েছে, এটা বাদ দিয়ে দিয়েছে। তারপরে আসে শৈশবকাল, যাকে ইনফ্যান্সি বলছি, এটা 2 বছর পর্যন্ত। তারপরে চাইল্ডহুড, যেটাকে বাল্যকাল বলছি, এর যদিও দুটো ভাগ আছে, আর্লি চাইল্ডহুড আর লেট চাইল্ডহুড। এটা 11 বছর পর্যন্ত হয়, অর্থাৎ আর্লিটা 2 থেকে 5 আর লেটটা 5 থেকে 11, কেউ 12 বলতে পারো। আর যেটা কৈশোরকাল, অ্যাডোলেসেন্স, যেটাকে আমরা বয়ঃসন্ধিকাল বলি, এটা ওই 12 থেকে 11 থেকে 19 সাল 20 সাল পর্যন্ত। ওই যে আছে না যে 18 বছর কেন বিপজ্জনক, এটাকে ঝড় ঝঞ্ঝার সময় বলা হয়। আর একদম শেষে আছে প্রাপ্তবয়স্ককাল, যেটাকে আমরা বলতে পারি অ্যাডাল্টহুড। এর অনেক পার্ট আছে, আর্লি অ্যাডাল্টহুড আছে, মিডিল অ্যাডাল্টহুড আছে, আর এজেড আছে। এটা প্রায় ওই 19 থেকে একদম আমৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাহলে অবশ্যই আমরা এটাকে এখানে অপশন বি হিসাবে চলবো। শৈশবকাল, ইনফ্যান্সি, বাল্যকাল, চাইল্ডহুড, বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স এবং প্রাপ্তবয়স্ককাল, অ্যাডাল্টহুড। এইভাবে আমরা চলবো। নেক্সট আছে বিকাশের প্রক্সিমোডিস্টাল প্রবণতা, তা নির্ণয় করে। একটা আছে মাথা থেকে পায়ের আঙুল এবং শরীরের বাইরে থেকে মধ্যবর্তী। একটা আছে মাথা থেকে পায়ের চেটো, শরীরের মধ্যবর্তী থেকে বাইরে, পায়ের পা থেকে মাথা, বাইরের অংশ থেকে ভেতরে, এবং পায়ের পাতা থেকে মাথা, শরীরের মধ্যবর্তী থেকে বাইরের দিকে। এরকম প্রশ্ন এর আগেও করা হয়েছে। আমাদের যে শিশুর যে বিকাশ, তার একদম শৈশবকালে যেখানে মাংসপেশির বৃদ্ধি ঘটছে, তার দুটো পার্ট বলেছিলাম, একটা সেফালোকডাল টেন্ডেন্সি আর একটা বলেছিলাম প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি, তাই না? পড়ানো হয়েছিল আমাদের। তো যেটা সেফালোকডাল টেন্ডেন্সি, এখানে আমরা মাথা থেকে পায়ের আঙুল পর্যন্ত পাবো। আর যেটা প্রক্সিমোডিস্টাল টেন্ডেন্সি, সেটাই আমরা পাবো যে মধ্যবর্তী স্থান থেকে মাংসপেশির বৃদ্ধি হবে বাইরের দিকে বা শরীরের শেষের দিকে। তাহলে মধ্যবর্তী থেকে বাইরের দিকে কোথায় আছে দেখো, মধ্যবর্তী থেকে বাইরের দিকে আছে দেখো, অপশন বি তে আছে এবং অপশন ডি তে আছে। আর একটা বলছে মাথা থেকে পায়ের চেটো, আর একটা বলছে পায়ের পাতা থেকে মাথা। তো পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত কোনো বৃদ্ধিই ঘটে না। তাহলে এখানে এটা একসঙ্গে জুড়িয়ে রেখেছে। তাহলে প্রক্সিমোডিস্টাল এবং সেফালোকডাল একসঙ্গে রয়েছে প্রশ্নের উত্তরগুলোতে। ছত্তিশগড় টেটে দিয়েছিল, তো এটা প্রত্যেকে উত্তর ঠিকই করেছো। বিটাকে মানবো, কারণ ডি কেন মানছি না, তার একটাই কারণ, পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত বৃদ্ধি কারো হয় না। কারণ তোমরা প্রত্যেকেই বিভিন্ন রকম কাট ভিডিও দেখতে পাও যে কিভাবে বাচ্চা হচ্ছে, প্রথমে তার একটা মাথা তৈরি হচ্ছে, তারপরে তার দেহের অন্যান্য অংশ তৈরি হচ্ছে, তারপরে আঙুল আর এইসব আসছে। তাহলে অবশ্যই মাথা থেকে পায়ের চেটোর দিকেই বৃদ্ধিটা ঘটবে।
যদিও এটা সেফালোকডালের অন্তর্গত, প্রক্সিমোডিস্টালের অন্তর্গত হচ্ছে শরীরের মধ্যবর্তী অংশ থেকে বাইরে পর্যন্ত।